চক্রবর্তীর কাহিনী, জটি পাগলির গল্প। আচ্ছা, মা ঠিক কে বলুন তো? সে কি নিছকে আমাদের জন্ম দেয়, বড় করে তোলে, আদর দেয়, শাসন করে, নাকি মা হলো সে যে কখনো কোনো পরিস্থিতিতেই আমাদের ছেড়ে যেতে পারে না, যে কেবল সমস্ত শক্তিটুকু একত্রে করে আমাদের এইটুকু বিশ্বাস করতে শেখায় কেউ না কেউ আছে যে আমাদের জন্য অপেক্ষা করছে, আমরা জানি অথবা না জানি। শুনতে থাকুন আশিস চক্রবর্তীর কাহিনী, জটি পাগলির গল্প। বড়শিতে চার আটকে মধু ভট্টাচার্য বলল, বড্ড বেহারা বৃষ্টি, এক পলকের জন্য থামার নাম নেই। এমন দিনেই তো মাছ শিকার জমে ঠাকুর মশাই। কথাটা বলল চারু। তা বটে, এই যে শুনশান পথঘাট, সঙ্গে অবিরাম বৃষ্টি, দিনের আলো নিভু নিভু, এরই মধ্যে ছাতা মাথায় দিয়ে ঝোপের আড়ালে বসে আমরা দুটিতে পুকুর পাড়ে মাছ ধরছি। এও কি কম রোমাঞ্চকর ব্যাপার? মনে মাছ শিকারের তাগিদ না থাকলে এমন দিনে ঘর ছেড়ে বাইরে বেরোনোর ইচ্ছা থাকে না। চারু এবারে হাতের ছিপ নামিয়ে রেখে কানের পাশে বিড়িটা একবার বাজিয়ে নিয়ে তাতে অগ্নি সংযোগ করল। মধু ভট্টাচার্য বাড়তি নেশার দ্রব্য স্পর্শ করে না। চারু আবার ছিপটা হাতে তুলে নিয়ে বলল, কেমন শীত শীত করছে না ঠাকুর মশাই? চারুর এ প্রশ্নের কোনো জবাব না দিয়ে মধু ভট্টাচার্য বলল, চারু, পুকুরের ছিপ তো ফেললে, তবে এটা জানো কি এই পুকুর কে কাটিয়েছিলেন? চারু বিড়িতে শেষ কয়েকটা জোড়ালো টান দিয়ে বাকি অংশটা কায়দা করে পুকুরের জলে ছুঁড়ে দিয়ে বলল, না ঠাকুর মশাই, আপনি জানেন? মধু ভট্টাচার্য বড়শি জলে ছুঁড়ে দিয়ে বলল, জানি বই কি, এই গাঁ সম্বন্ধে অনেক কিছুই জানি। ওই যে গাঁয়ের পশ্চিম দিকের জঙ্গলটা, ওটা কি লক্ষ্য করেছ? ওটাও একটা গোলক দাদা। জঙ্গলের ভিতর দিয়ে খুব সহজেই অন্য গায়ে প্রবেশ করা যায়, তবে দিক না মেপে চললেই বিপদ। সোজা পৌঁছে যাবে নরকের দ্বার। জানি ঠাকুর মশাই, ছোটবেলায় বাপ মায়ের মুখে একটু একটু শুনেছি, তবে অনেকেই তো যায় দেখি। যাদের মনে লোভ নেই আর যারা পথ মেপে চলে তারা যায়। দিক ভ্রষ্ট হলেই ও বন থেকে দেহ নিয়ে ভিড়তে পারবে না। সে বনের রহস্য আমি জানি। আসলে আমার জানার বহরটা এতটাই বেশি যে কোনটা ছেড়ে কোনটা বলি। আগে বনের রহস্যটা আগে বলুন, তারপর পুকুর কাটার ব্যাপারটা শুনবো। হ্যাঁ, বেশ, আগে ও কথাই বলি। সেও এক অলৌকিক ঘটনা, বুঝলে? বাপ ঠাকুরদার মুখে শুনেছি, তারাও হয়তো তাদের পূর্বপুরুষ কারো কাছে শুনেছেন, তবে কেউই সত্য মিথ্যা যাচাই করেননি কখনো। আমাদের এই গায়ের নাম যে রতনপুর, সেই নামের সঙ্গেও ওই বনের রহস্য জড়িয়ে আছে। বহুকাল আগের কথা, তখন এ গা গড়ে ওঠেনি।
মেঠো জমির আলে দু একটা চাষার কুঁড়ে ঘর ছিল কেবল। একদিন সন্ধ্যেবেলা তারা দেখে আকাশের ওপর দিয়ে উজ্জ্বল সোনালী বর্ণের কিছু একটা ভেসে যাচ্ছে। জিনিসটা পার্থিব নয়, আশ্চর্য কিছু। ভেসে যাওয়ার সঙ্গে সঙ্গে মাঠে অসংখ্য উজ্জ্বল সোনালী তারা খসে পড়ে। ওই সমস্ত তারা খসা দেখবার জন্য চাষার দল ছুট দেয়। তারপর খোলা মাঠের মধ্যে পৌঁছে ওরা দেখে সেখানে অসংখ্য মণিরত্ন বিছিয়ে আছে। কিন্তু সেই সব পড়ে থাকা মণিরত্ন ওরা কুড়োতে গেলে সেগুলো এক মুহূর্তে মাটির তলায় প্রবেশ করে যায়। মাটি খুঁড়েও ওরা ওই সব মণিরত্নর খোঁজ আর পায়নি। পরদিন সকালে ওরা সেখানে এসে কি দেখে যেন, রাতারাতি বিরাট একটা বোম দাঁড়িয়ে আছে। এইসব ঘটনার কোনো ব্যাখ্যা ওদের কাছে ছিল না। এরপর থেকে ওরা ওই বোনের কাছে ভয় কখনো যায়ওনি। পরে বহু পণ্ডিত মানুষের এগায় আগমন ঘটলে তাদের মুখে এই আশ্চর্য ঘটনার ব্যাখ্যা মেলে। কি ব্যাখ্যা ঠাকুর মশাই? সেই আকাশে ভাসমান বস্তুটি ছিল দেবতাদের ধনরক্ষক কুবেরের রথ। এই অঞ্চল দিয়ে উড়ে যাওয়ার সময় কোনো কারণে তার রথ থেকে রত্নখানিক মাটিতে পড়ে। দেবতার রত্ন মানুষের ধরা ছোঁয়ার বাইরে, তাই মাটির তলায় সেই সব রত্ন চলে গেল। আর কুবের সম্পদ রক্ষার জন্য এখানে বন নির্মাণ করে দিলেন। হয়তো বনে কাউকে ধনের রক্ষার জন্য প্রেরণও করেছেন। তাই ওই বনের ভিতর রত্নর অবস্থানের দিকে মানুষ গেলে তার আর খোঁজ মেলে না। এদিকে আকাশ থেকে মাটিতে রত্ন পড়েছিল বলে এই গায়ের নাম দেওয়া হয় রতনপুর। আপনি তো অনেক কিছুই জানেন দেখছি এই গাঁ সম্বন্ধে। এই গায়ের হাওয়া, জল, জঙ্গল, মাটি, নক্ষত্র সব আমার নখদর্পণে। কালে কালে তো বয়স আর কম হলো না। সঠিক মনে নেই, সত্য তো বটে। তোমার বাপের বিয়ে পর্যন্ত খেয়েছি। এমন সময় একটা পানকৌড়ি পরিবেশের নিস্তব্ধতা ভেঙে জলে ঝাঁপিয়ে পড়ে একবার ডুব দিয়ে জলের তলায় তলিয়ে গেল। এরপর আচমকা জল থেকে মুখে করে একটা মাছ তুলে নিয়ে গিয়ে বসল পাশের তেঁতুল গাছটার ডালে। দৃশ্যটা মধু ভট্টাচার্যের কথার খেই হারিয়ে দিল। চারু বলল, আচ্ছা, আপনি এই পুকুর নিয়ে কি একটা বলবেন বলছিলেন না ঠাকুর মশাই? হ্যাঁ, বেটা পানকৌড়ি ছোঁ মেরে সব ভুলিয়ে দিল। ওই পুকুরের একটা ইতিহাস আছে বলছিলাম। সেই ইতিহাসের আমি নিজেও খানিকটা সাক্ষী, আর কিছুটা পরবর্তীকালে বাবার মুখে শোনা। এও অনেককাল আগের কথা, বুঝলে চারু। তখন আমার মাঠে ঘাটে খেলে বেড়াবার বয়স। যে পুকুরে আমরা ছিপ ফেলছি এখানে সে সময় বিরাট বড় একটা বাঁশ বন ছিল। আমি যে সময়ের কথা বলছি তখন ছিল জমিদারি আমল। এই অঞ্চলের জমিদার ছিলেন ঈশ্বর নারায়ণ রায়। যেমন পণ্ডিত ব্যক্তি তেমনি দাপুটের জমিদার। তার চেহারা দেখলে আজকালকার ছেলেপুলেরা মূর্ছা যেত। দুপুরে পাঁঠার মাংস, মাছ, দুধ, দই, নানা রকম মিষ্টান্ন, ফল একসাথে খেতে পারতেন। কথা থামিয়ে মধু ভট্টাচার্য ছিপে হেঁচকা টান দিল।
খালি বড়শি জলে ভেসে উঠলে সে বলল, এই নিয়ে 3 বার বুঝলে চারু, উফ, মাছ 4 খেয়ে পালালো। এই পুকুরের মাছ অতীব চালাক ঠাকুর মশাই। তালডাঙ্গার পুকুর হলে এতক্ষণে 3-4টে রুইয়ের পোনা উঠে যেত। হ্যাঁ, তা বটে। সব পুকুর এবং তার জলের গভীরে জীব এক নয়। তা যে কথা বলছিলাম, ঈশ্বর নারায়ণ রায়, নারায়ণ রায়ের স্ত্রী সুবর্ণলতা ছিলেন সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমা। চেহারায়, গুণে, ধর্মাচরণে তার মতো স্ত্রীলোক খুব কমই ধরাধামে এসেছে। স্ত্রী সদ্গুণের কারণে নারায়ণ রায় ছিলেন তার অনুগত। জমিদার বাড়ি রাধা মাধবের মন্দিরে পৌরোহিত্য করতেন আমার বাবা, শ্রীযুক্ত হরি ভট্টাচার্য। এই কারণে জমিদার বাড়িতে আমার অবাধ বিচরণ ছিল। কতদিন গিন্নিমার হাতের তৈরি নারকেল নাড়ু খেয়েছি, সে স্বাদ ভুলবার নয়। নিত্যদিন বাবার হাত ধরে মন্দিরে পৌঁছে দেখেছি গিন্নিমা স্নান সেরে নতুন বস্ত্র পরে রাধা মাধবের সেবায় সময় পার করছেন। পুজো সমাপ্ত না হওয়া অবধি তিনি জলস্পর্শ করতেন না, এমনই ধর্মপরায়ণ। একদিন রাতে জমিদার বাড়িতে হুলস্থুল পড়ল। গিন্নিমা আচমকা মাঝরাত্রিরে উঠে প্রচন্ড কান্নাকাটি করছেন আর আমার পিতৃদেবকে স্মরণ করছেন। অগত্যা ওই গভীর রাতেই আমাদের বাড়ি পাইক এলো। বাড়িতে তো কেবল প্রাণী বলতে আমি আর বাবা। মা গত হয়েছিলেন অনেক আগেই। মধু ভট্টাচার্য ঘটনা বলে চলেছেন। এমন সময় চারু হাতের ছিপ, ছাতা সব ছুঁড়ে ফেলে লাফ দিয়ে পড়ল ঝোপের ভিতর। ও বাবা গো! কথা থামিয়ে মধু ভট্টাচার্য চারু ওরকম আচরণে অবাক হয়ে বলল, আরে কি ব্যাপার চারু, লাফিয়ে পড়লে কেন? চারু ঝোপ থেকে উঠে কাঁপা গলায় বলে উঠল, সাপ ঠাকুর মশাই, সাপ একেবারে পায়ে চড়ে বসেছিল। ওরে বাবরে, খুব বাঁচা বেঁচে গেছি। ওটা বাস্তু সাপ চারু, ভয় নেই। ওহ, কামড়াবে না। এটি ছাড়াও আরো একটি আছে। খানিক আগে আমার মাজা স্পর্শ করে গেল। কোমরের শীতল ছোঁয়া পেয়ে আমি ঠিক বুঝেছিলাম বাবাজি যাচ্ছেন। তবে শব্দ করিনি, অঙ্গভঙ্গিও না। ওদের আচরণটা আমি জানি। ভয় নেই, বসো বসো। এই রে, তোমার ছিপটা তো জলে ভেসে গেল গো। ইস, ভয় পেয়ে হাত থেকে ছিপ ছিটকে জলে পড়েছে ঠাকুর মশাই। যাক। খানিক বাদে ছিপটা জলের ভেতর টেনে নিয়ে যেতে যেতে চারু বলল, বড় মাছ আটকে ছিল বোধ হয়। ওই দেখুন না, দেখুন কেমন ছিপটা জলের তলায় টেনে নিল। যাক, ছাড়ো সব। মাথায় ছাতা দিয়ে বসো এখানে। ঘটনাটা কতটা বলেছিলাম যেন? ওই গিন্নি মায়ের রাত দুপুরে কান্না অবধি, অবধি মনে পড়ছে। বলে চারু মাথায় ছাতা ধরে মধু ভট্টাচার্যের পাশে গিয়ে বসল। হ্যাঁ, ঠিক ঠিক। এরপর আমি আর বাবা জমিদার বাড়ি একেবারে গিন্নি মায়ের শোয়ার ঘরে পৌঁছে গেলাম। দেখলাম গিন্নিমা তার জড়ি দেওয়া শাড়ির আঁচলে চোখ মুছছেন। জমিদার ঈশ্বর নারায়ণ রায় ছেলে মানুষের মতো গিন্নিমার মুখের দিকে চিন্তিতভাবে চেয়ে রয়েছেন। আসুন আসুন ঠাকুরমশাই, দেখুন না, সুবর্ণ মাঝরাত থেকে কেমন ছটফট করছে। শরীর খারাপ কিনা জানতে চাইলে আপনাকে ডাকার কথা বলল। এখন আপনি একমাত্র ভরসা ঠাকুরমশাই।
বাবা স্থির চোখে খানিকক্ষণ গিন্নিমার দিকে চেয়ে রইলেন, তারপর হাত জোড় করে বললেন, মা ঠাকুর বুঝি কোনো খারাপ স্বপ্ন টপ্ন দেখেছেন? বাবার কথা শুনে গিন্নিমা বললেন, আমি জানতাম আপনি আমার মনের কষ্টটা ঠিক বুঝতে পারবেন ঠাকুর মশাই। কি স্বপ্ন দেখেছেন মা? খুব খুব খারাপ স্বপ্ন দেখলাম। এ বংশের পূর্বপুরুষরা পরলোকে প্রচন্ড কষ্ট করছেন, আর তারা আমার নিকট শান্তি প্রার্থনা করছেন। এখন আমি তাদের পরলৌকিক কষ্ট কিভাবে লাঘব করি ঠাকুর মশাই? বাবা গিন্নিমায়ের স্বপ্নের কথা শোনার পর চিন্তামগ্ন হয়ে গেল, আর আমি সেই ভাগে দেওয়ালে টাঙানো নারায়ণ রায়ের পূর্ববর্তী জমিদারদের ছবিতে চোখ বোলাতে লাগলাম। অল্পক্ষণ বাদে বাবা বললেন, হ্যাঁ, উপায় একটা আছে। লাফিয়ে উঠলেন নারায়ণ রায়। কি কি উপায় ঠাকুর মশাই? জিজ্ঞেস করলেন গিন্নিমা। জমপুকুরের ব্রত। আমি সে ব্রতের পালন করব বাবা, আপনি বিধান বলুন। এ ব্রত আপনাকেই পালন করতে হবে মা ঠাকুরুন, কারণ এ ব্রত মেয়েদেরই পালনীয়। আশ্বিন মাসের সংক্রান্তি থেকে কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত এ ব্রত চলবে। উঠোনে একটা ছোট পুকুর কেটে তার মধ্যে কচু, কলমি, শুষ্নি ও হিংসে গাছ পুঁততে হবে। এরপর পুকুরের দক্ষিণ পারে মাটির যমরাজা, যমরানী ও যমের পিসির মূর্তি নির্মাণ করে বসাতে হবে। উত্তর পারে মেসো মেসুনি, পূর্ব পারে ধোপা ধোপানি, আর পশ্চিম পারে বসাতে হবে কাক, বক, সিল, কুমির ও কচ্ছপের মূর্তি। পুকুরের তলায় হলুদ সুপারি ও কড়ি পোতার বিধান আছে। এইভাবে পরপর 3 বছর ব্রত পালনের পর 4 বছরের মাথায় উদযাপন করতে হবে। তাহলেই পূর্বপুরুষ ও বর্তমানে কেউ মৃত্যুর পর কেউ কখনো নরক যন্ত্রণা ভোগ করবে না। বাবার বলে দেওয়া বিধান আর গিন্নিমায়ের ইচ্ছার কাছে সহমত পোষণ করলেন জমিদার ঈশ্বর নারায়ণ রায়। জমপুকুর ব্রত পালনের আয়োজন শুরু হলো। তবে জমিদার বাড়ির পালনীয় উৎসব বলে কথা, তার আড়ম্বরের কমতি থাকবে কেন? জমিদার বাবু গিন্নিমার ব্রত পালনের জন্য এই পুকুরটা কাটিয়ে দিলেন। দূর দূরান্ত থেকে ভাস্কর্য শিল্পী আনিয়ে বাবার দেওয়া বিধান মতো পুকুরের পাড় বরাবর জমের রানী, পিসিমা এবং বিধান অনুযায়ী আরো অন্যান্য মূর্তি নির্মাণ করা হলো। ব্রত পালন হলো বেশ জাঁকজমক করে। বলা বাহুল্য, নিষ্ঠা ভরে ব্রত পালনের পর গিন্নিমা আর দুঃস্বপ্ন দেখেননি। মধু ভট্টাচার্য কথা বলা থামালে চারু পুকুরের চতুর্দিকে দৃষ্টি ঘোরাল। অবিরাম বৃষ্টি ধোয়া সাদা ছবির মতো ধরা দিল পুকুর পাড়টা। চারিপাশে জঙ্গলাকীর্ণ বড় বড় গাছের ভিড়ে স্তূপীকৃত হয়ে আছে জমাট অন্ধকার। বট পাকুড়ের ঝুড়ির ফাঁকে এখনো কিছু শ্যাওলা ধরা পাথরের মূর্তি দেখা মিললেও বেশিরভাগটাই হয় ভেঙে গিয়ে মাটির তলায় চাপা পড়েছে, নতুবা গাছের আড়ালে হারিয়ে গেছে। রাতের অন্ধকারে ঝোপে ঝাড়ে দাঁড়িয়ে থাকা সেই সমস্ত কালো মূর্তিগুলো দেখলে শরীরে তার প্রভাব পড়ে, মনে ভয়ের উদ্রেক হয়। অদূরেই বুনো গাছগাছালির অন্তরালে দাঁড়িয়ে থাকা জমিদারের পরিত্যক্ত বাড়ি জানলা দরজা খুলে হাঁ করে যেন এদিকেই তাকিয়ে আছে। বাড়িটার ভাঙাচোরা দেওয়ালের গায়ে গজিয়ে ওঠা গাছগুলোকে দেখলে একবারের জন্য মনে হয় না যে ওখানে এককালে মানুষের বাস ছিল। মধু ভট্টাচার্য এবার বলল, কি দেখছো চারু? কি দেখছো এমন ভাবে? কাল সব খেয়ে নিয়েছে।
এখন এ স্থান পরিত্যক্ত, আর এখানে কেউ আসে না। কত ইতিহাস চাপা পড়ে আছে কে জানে। এমন সময় মধু ভট্টাচার্যের ফাতনা জলের তলায় ডুবে গেল। সুতোয় টান পড়লে মধু ভট্টাচার্য শক্ত হাতে ধরল ছিপ, কিন্তু তার শক্তিতে কুলালো না। এই 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 চারু, চারু হাত লাগাও, আমাকে জলে টেনে নেবে, নইলে হাত লাগাও। মনে হচ্ছে বড় মাছ খেতেছে। চারু দ্রুত ছিপে হাত লাগালো, কিন্তু তাতেও ফল হলো না। 2-2-4 হাতেও ছিপ ধরে রাখা সম্ভব হচ্ছে না। বাধ্য হয়ে মধু ভট্টাচার্য বলল, ছেড়ে দাও, ছেড়ে দাও চারু, বিশাল আকার পুরানো মাছ, এটা আমাদের জলে টেনে নেবে, ছেড়ে দাও। আপনি আপনি ছাড়না ছাড়ুন ঠাকুর মশাই, আমি ছাড়ছি না। হ্যাঁ, আমি ছাড়ছি না। এই বেটায় আমার ছিপ জলে নিয়ে গেছে, একে আমি ডাঙায় তুলবই। হ্যাঁ, তুলবই। ধীরে ধীরে জলের দিকের টান ওদের দুজনকেই হাঁটু জল অবধি নামিয়ে নিয়ে গেল। চারু দাঁতে দাঁত চেপে শক্তি প্রয়োগ করে চলেছে। বুড়ো ভট্টাচার্য ক্ষয়িষ্ণু শরীরের সঞ্চিত বল ফুরিয়ে এলে বলল, আমি আর পাচ্ছি না, ছিপ ছেড়ে ডাঙায় চলো বাবা, ডাঙায় চলো। একে ডাঙায় তোলা আমাদের পক্ষে সম্ভব নয়। চারু নাছোড় বান্দা, ও ক্রমাগত হ্যাঁচকা টান মেরে চলেছে, কিন্তু জলের দিকের টানের গতিকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। দীর্ঘক্ষণ জলে ডাঙায় টানাটানিতে চারুর কপাল বেয়ে ঘাম ঝরছে। বুড়ো মধু ভট্টাচার্যের বুক হাফড়ের মতো ওঠানামা করছে। এবার এবার দম নিয়ে দুজনে মিলে একটা একটা শেষ টান মারি ঠাকুর মশাই। এধারে ওধারে টানের খেলা আর কতক্ষণ? আসুন। দুজনে সর্বশক্তি দিয়ে টানতেই ছিপটা জলের মধ্যে আলোড়ন সৃষ্টি করে উঠে এলো, আর সঙ্গে সঙ্গে ওদের দুজনেও আচমকা টাল সামলাতে না পেরে ছিটকে পড়ল ডাঙায়। তারপর দুজনে নিজেদের সামলে ছিপের আগায় তাকালো। ধনুকের মতো বেঁকে নুইয়ে পড়া ছিপের আগায় নজর পড়তেই ভয়ে দম বন্ধ হয়ে এলো ওদের। সেখানে গলায় বড়শি বিঁধে ঝুলে রয়েছে একটা অপরিণত মানুষের বাচ্চা, যার শারীরিক গঠন এখনো পূর্ণতা পায়নি। নাভির সঙ্গে লেগে থাকা নাড়ির ওপর প্রান্ত ছিঁড়ে ওপরে আসার কারণে সেখান থেকে রক্তপাত হচ্ছে। মাংসের দলার মতো দেহটা চোখ বন্ধ অবস্থায় মাঝে মধ্যে কাঁপছে। ফেটে পড়া চোখ নিয়ে দুজনে আশ্চর্য দৃশ্যটা দেখার পর একে অপরের দিকে একবার চেয়ে নিয়ে চমকে চিপ শুদ্ধ দেহটা জলে ফেলে ছুটে এসে পুকুর পাড়ে উঠল। তারপর চারু ঢোক গিলে কাঁপা কাঁপা গলায় বলল, কি দেখলাম ঠাকুর মশাই? হ্যাঁ, কি দেখলাম? ওটা কি ছিল? মধু ভট্টাচার্য পাড় থেকে একদৃষ্টে পুকুরে জলের দিকে চেয়ে আছে। বড়শি গাঁথা দেহটা জলের তলায় হারিয়ে যেতেই পুকুরের জলে একটা আলোড়ন উঠেছে। গোটা পুকুরটা যেন রাগে ফুঁসছে কিংবা যন্ত্রণায় কাতরাচ্ছে। মধু ভট্টাচার্যের হাত পায়ের কম্পন খানিকটা কমে এলে ও ধীর গলায় বলল, তখন কি ঘটল এর কোনো প্রশ্নের উত্তর নেই আমার কাছে, তবে খুব খারাপ কিছু ঘটিয়ে ফেলেছি আমরা চারু। চলো, আর এখানে নয়, চলো পালাই এখান থেকে। প্রাণ থাকতে পুকুর পাড়ে আর জীবনে আসবো না।
3 দিন পর সকালে মধু ভট্টাচার্যের দেহটা পুকুরের জলে ভাসতে দেখল গোটা গ্রামবাসী। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে ভাসমান মধু ভট্টাচার্যের দেহটা নজরে পড়তেই চারুর মনে হলো ঠাকুর মশাইয়ের মৃত্যুর জন্য কালকের সেই ছিপে গাঁথা অপুষ্ট ভ্রূণটাই দায়ী। ও একটা শয়তানি শক্তি। তারপর ও বিড়বিড় করে বলল, আমি মরতে চাই না, আমি মরতে চাই না, না 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 না, আমি কিছুতেই মরতে চাই না। আমি পালাবো, আমি এক্ষুনি পালাবো এই গ্রাম ছেড়ে। এখানে থাকলেও আমাকে মেরে ফেলবে। আমি পালাবো। আমি বাঁচতে চাই। কাঁপতে কাঁপতে চারু এবারে ভিড় ঠেলে ছুট দিল জঙ্গলের ভেতর। ওদিক দিয়ে খুব সহজেই গ্রাম ডিঙিয়ে অন্য গ্রামে ঢুকে পড়া যায়। একবার এই অভিশপ্ত মাটি ত্যাগ করতে পারলেই রক্ষে। নতুন জায়গায় আর মৃত্যু ওকে তাড়া করে বেড়াবে না। এসব কথা ভাবতে ভাবতে চারু জঙ্গল ঝোপঝাড় সব 2 হাতে সরিয়ে প্রাণের মায়ায় সামনের দিকে এগোতে থাকল। জঙ্গলের ভেতর সূর্যের আলো খুব একটা পৌঁছয় না। এই জায়গায় জায়গায় অন্ধকার বাসা বেঁধে আছে। এই আলো আঁধারির খেলা আর নির্জন জঙ্গল ওর ভেতরে গচ্ছিত ভয়ের মাত্রাকে বাড়িয়ে তুলল। মনের ভয় শরীরে ছড়িয়ে পড়লে চারু ওর চলার গতিও হারিয়ে ফেলল। ও এখন 1 পা 2 পা করে এগোচ্ছে আর বারবার পেছনে ফিরে তাকাচ্ছে। ওর বারবার মনে হতে লাগলো কেউ বুঝি ওর পিছু নিয়েছে। বৃহৎ কাণ্ডের উঁচু গাছগুলোর মাথার ওপর থেকে জমাট পাতা ডালপালার আড়ালে লুকিয়ে কেউ ওর উপর নজর রাখছে না তো? কথাটা মাথার ভেতর খেলতেই চারু শিউরে উঠে মাথার উপর চাইল। আলোবিহীন কৃষ্ণকায় বৃক্ষরাশি এক রাশ প্রশ্ন নিয়ে যেন তাকিয়ে রয়েছে ওরই দিকে। মস্তিষ্কে ভয়ের পারদ চড়ল। এমন সময় ওর কানে ভেসে এলো কর্কশ নারী কণ্ঠ। এদিকে এদিকে আয় চারু, আয় আমার কাছে আয়। শুষ্ক নারী কণ্ঠের ধার অনেক। চারুর কানে কথাগুলো আলপিনের মতো গেঁথে বসলে ওর গাটা ছমছম করে উঠল। ও এদিক ওদিক দৃষ্টি ঘুরিয়ে কাউকে না দেখতে পেয়ে উদ্ভ্রান্তের মতো জঙ্গল ভেদ করে এগিয়ে যাওয়ার উপক্রম করলে আবার সেই নারী কণ্ঠ শোনা গেল। পালাচ্ছিস যে, আমার কথা কানে গেল না? হ্যাঁ, আই বলছি আমার কাছে, এক্ষুনি আয়, এক্ষুনি আয়, নইলে 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 গাছ বানিয়ে তোকে তোকে এই বনে চিরদিনের মতো আটকে রাখবো। তখন তখন দেখবো কি করে পালাস। চারুর ভয়ের মাত্রা এতটাই যে ও এবার হাত জোর করে কেঁদে উঠল। কে তুমি? আমাকে ডাকছো কেন? আমি রে, আমি 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 জটি পাগলি। এই পথে তো কেউ আসে না, তোকে দেখলাম তাই ডাকছি। চারু এবারেও মাথা ঘুরিয়ে কথাগুলোর উৎসস্থল খোঁজার চেষ্টা করল, কিন্তু অসমর্থ হয়ে ভ্যাবাচাকা দৃষ্টি নিয়ে দাঁড়িয়ে রইল। নারী কণ্ঠ আবার গর্জে উঠল। ওরকম ভাবে দাঁড়িয়ে আছিস কেন? সামনের সামনের ঝোপটা সরিয়ে ভেতরে আয়। চারু এবারে নিজের শরীরের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। ও যেন অদৃশ্য এক শক্তির বশীভূত হয়ে সেই নারী কণ্ঠের আদেশ পালন করে চলেছে। এরপর কয়েক পা দূরেই অবস্থিত প্রাচীরের মতো একটা জঙ্গল লতাপাতার ঝোপ দুহাতে সরাতেই ও সামনে ধরা দিল একটা ভগ্নপ্রায় পাথরের মন্দির। প্রকাণ্ড একটা বটবৃক্ষের তলায় সেই ধসে পড়া মন্দিরের খুব অল্প অংশই জেগে রয়েছে।
কৌতূহলী দৃষ্টি নিয়ে চারু সেদিকেই এগিয়ে গেল। এদিক ওদিক টুকরো টুকরো পাথর খণ্ড ছড়িয়ে আছে। এদিকটা বড় বড় গাছের সংখ্যা কম। সূর্যের আলো তীর্যকভাবে এসে পড়েছে খোলা অংশে। ধীর পায়ে চারু মন্দিরের দ্বার প্রান্তে এসে দেখল বিগ্রহ শূন্য মন্দিরে দেবতার থানের ওপর বসে রয়েছে জটি পাগলি, আর তার ডান দিকে রাখা রয়েছে একটি কমণ্ডলু। পায়ের কাছে রাখা রয়েছে 3টি ঢাকনা দেওয়া মাটির পাত্র। জটি পাগলির মুখের চামড়া ঈষৎ কুঞ্চিত হলেও তার বয়স আন্দাজ করা শক্ত। মাথা ভর্তি জট বিছিয়ে আছে কোমর ছাড়িয়ে নিচ অব্দি। কপাল জুড়ে সিঁদুরের প্রলেপ। এক টুকরো লাল কাপড় শরীরের ঊর্ধ্ব অংশ থেকে হাঁটু অবধি জড়ানো। রক্তবর্ণ চোখে তেজ, মেদহীন শুকনো শরীর। হাত পায়ের শিরা চামড়া ফুঁড়ে বেরিয়ে আছে। কোমরে 2টি বাহুর হাড় আটকানো। গলায়, বাহু এবং হাতের কবজিতে কড়ি বাঁধা। হাত ও পায়ের আঙুলের নখ দীর্ঘ। চারু অদ্ভুত দর্শন এই নারী মূর্তিকে দেখে থ হয়ে দাঁড়িয়ে পড়লে জটি পাগলি বলল, ঘাবড়াস না, কোনো ভয় নেই তোর। কাছে আয়, বস। চারু অবাক চোখ মুখ নিয়ে একটা ভাঙা পাথর খণ্ডের উপর বসল। জটি পাগলি এবার চারুর মুখটা ভালো করে জরিপ করে নিয়ে বলল, দিন 2 আহার জল কিছুই গ্রহণ করিসনি দেখছি। চারু ব্যস্ত হয়ে কিছু বলবার জন্য উদ্গ্রীব হয়ে উঠলে জটি পাগলি ডান হাত ওপরে তুলে ওকে ইশারা করে থামিয়ে দিয়ে বলল, থাম, আগে খানিক শান্ত হ। খাদ্য জল গ্রহণ কর। শরীর স্থিত হলে তোর সব কথা শুনবো। এরপর জটি পাগলি ডান হাতের কনিষ্ঠ আঙুল ওর সামনে রাখা মাটির পাত্রে স্পর্শ করে একবার চোখের পলক ফেলল। তারপর সেই মুখ ঢাকা পাত্র চারুর দিকে এগিয়ে দিল। চারু পাত্রের ঢাকনা সরিয়ে দেখল কানায় কানায় পূর্ণ হয়ে আছে ক্ষীর। এরপর জটি পাগলি ইশারা করলে চারু সম্পূর্ণ ক্ষীর সমাপ্ত করে উদর তৃপ্ত করল। কমণ্ডলু থেকে জল ঢেলে দিলে শীতল মিষ্টি জলে অন্তর সিক্ত করল চারু। খিদে কমে আসতে চারুর মুখের ওপর থেকে ক্লান্তি ভাবটা মুছে গেল। জটি পাগলি জিজ্ঞেস করল, এবার বল, এই জনমানুষ পরিত্যক্ত জঙ্গলে তুই ঢুকেছিস কেন? হ্যাঁ, আমার বড় বিপদ মা, বড় বিপদ। কি বিপদ? হ্যাঁ, এইটুকু সময়ে তোমার সঙ্গ লাভে যেটুকু বুঝেছি, তোমার শক্তি আছে মা। তুমি তো সবই জানো, বলো। হ্যাঁ, সবই জানো। চারু ওর উন্মুক্ত মুখের দিকে তাকিয়ে দেখল মুখবিবরে একটা চাপা আলো বিরাজ করছে। কালো কালো ক্ষয়ে যাওয়া দাঁতগুলো অন্ধকারের মতো জেগে আছে সেই আলোক বৃত্তের চারপাশে। আশ্চর্য দৃশ্যটা দেখার পর চারুর বুকের বাঁদিকটা চঞ্চল হয়ে উঠল। তবে সেটা ভয়ের জন্য নয়, স্নায়ুর উত্তেজনা বশত। জটি পাগলি এবারে হাসি থামিয়ে বলল, কাছে আয়, আমার সামনে এসে বস। চারু কলের পুতুলের মতো জটি পাগলির সামনে হাঁটু গেড়ে বসল। জটি পাগলি ওর 2 হাতের আঙুল দিয়ে চারুর 2 চোখে ওপর নিচের চামড়া টেনে ধরে অক্ষি কোটর যতটা সম্ভব বড় করে এক দৃষ্টে তাকিয়ে রইল চারুর অধীর চোখের তারায়। খানিকক্ষণ পর চারুকে দূরে ঠেলে দিয়ে বলল, নারায়ণ রায়ের পুকুরে মাছ ধরতে গেছিলি, মাছের বদলে উঠল ব্রণ, আর তারপর পুকুরে ডুবে মরল মধু ভট্টাচ। কিন্তু কোথায় পালাবি তুই?
এবার তোর জলে ডুবে মরার পালা। মৃত্যু তোর পেছনেই আছে। কথাটা শোনা মাত্র চারু চমকে পেছনে তাকালো। তারপর কিছু নজরে না পড়লে ঢোক গিলে বলল, মা, আমাকে বাঁচাও মা, বাঁচাও আমাকে। তুমি 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 সব পারো, তুমি সব পারো। তোমার শক্তির পরিচয় আমি পেয়েছি। আমাকে বাঁচাও মা, বাঁচাও। আমি 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 মরতে চাই না, আমাকে তুমি বাঁচাও মা। কথা শেষ করে চারু জটি পাগলির পায়ের কাছে লুটিয়ে পড়ল। জটি পাগলি চারুর মাথায় দুইবার পদাঘাত করে বলল, চলে যা এখান থেকে, চলে যা। এখানে এখানে কোনো ফল হবে না তোর। মরবি যখন এই বন ছেড়ে অন্য অন্য কোথাও গিয়ে মর। কথা শেষ করে জটি পাগলি ওর সামনে রাখা দুটো মাটির পাত্রের প্রথমটির ঢাকনা সরিয়ে একটা কাক ও দ্বিতীয় পাত্রের ঢাকনা সরিয়ে একটা বৃহদাকায় সাপ বার করে উঠে দাঁড়ালো। তারপর চারুকে ডিঙিয়ে হেঁটে চলে গেল বনের ভেতর। পেছন থেকে অসহায় চারু ডেকে চললেও ফিরে তাকালো না জটি পাগলি। আলো নেভার আগে পর্যন্ত যতটা সম্ভব বনের ভেতর হাতড়ে চারু বাইরে বেরোনোর কোনো পথ খুঁজে পেল না। ওর চলার সঙ্গে সঙ্গে গাছের সারি যেন বেড়েই চলেছে। ছেলেবেলা থেকে অনেকের মুখেও শুনেছিল, এমনকি সেদিন মাছ ধরবার সময় মধু ভট্টাচার্য ওকে বলেছিল যে এটা কোনো বন নয়, গোলক ধাঁধা। বনের ভেতর দিক মেপে না চলতে পারলে একেবারে পৌঁছে যাবে নরকের দ্বারে। সেখানে প্রবেশ করার রাস্তা আছে, কিন্তু দেহ নিয়ে ফেরা যায় না। এই সমস্ত কথা ভেবে এখন চারুর মনে হতে লাগলো মৃত্যুর হাত থেকে বাঁচতে ও দ্রুত গাঁ ছেড়ে পালাতে গিয়ে দিকভ্রষ্ট হয়ে নরকের দ্বারেই পৌঁছে গেছে। জটি পাগলি ঠিকই বলেছিল, মৃত্যু ওর পিছু নিয়েছে। এই বনে পথ ভুলে আটকে থেকে ওকে মরতে হবে। তবে জটি পাগলি এই জঙ্গল থেকে বেরোনোর রাস্তা ঠিকই জানে। ওর কিছু শক্তি আছে বটে, কিন্তু সে কে? একাকী এই অরণ্যে থাকে কেন? সে কি কোনো সাধিকা নাকি অন্য কিছু? কথাগুলো ভাবতে ভাবতে জঙ্গলের ভেতর খানিকটা খোলা আকাশের নিচে এসে পড়ে চারু। এ জায়গায় মাথার উপরে গাছের পাতার বিস্তার নেই। চাঁদের মায়াবী সাদা আলো খানিকটা প্রবেশ করেছে এখানে। অল্প দূরে ঘুটঘুটে অন্ধকারের প্রাচীর। আশপাশ শান্ত। বুনো জন্তু, কীট পতঙ্গ, নিশাচর পাখির ডাক পর্যন্ত নেই। এ যেন পৃথিবী থেকে বিচ্ছিন্ন কোনো জায়গা। একটা মাঝারি গোছের অশোক গাছের তলায় ক্লান্ত অবসন্ন শরীর ও মন নিয়ে ঘুমিয়ে পড়ে চারু। চাঁদ খানিক মাটির কাছাকাছি নেমে আসলে ঘুম ভাঙে চারুর। বেশ শীত করছে ওর। গায়ে বরফের চাই চেপে ধরলে যেমন শরীর ঠান্ডা হয়, ঠিক তেমনি ওর ডান কাঁধের কাছে অনুভূত হলো। ও হিমেল পরশের উৎস খুঁজতে মাথা ঘুরিয়ে ডান কাঁধের ওপর নিজের হাতটা নিয়ে যেতেই শিউরে উঠল। হিমশীতল একটা হাত ছুঁয়ে আছে ওর কাঁধ। ও এক ঝটকায় ঠান্ডা হাতটা কাঁধ থেকে ফেলে দিয়ে উঠে দাঁড়িয়ে কাঁপা কাঁপা গলায় প্রশ্ন করল, কে তুমি? এক পলকে অন্ধকারে একটা আবছা আলোপূর্ণ দেহ ফুটে উঠে বলল, ভয় পাস না চারু, আমি মধু ভট্টাচার্য। মধু ভট্ট? কিন্তু আপনি তো জলে ডুবে পড়েছেন। আমাকে মারবেন না ঠাকুর মশাই, আমাকে দয়া করুন। আমি মরতে চাই না ঠাকুর মশাই, আমি মরতে চাই না। তোকে মারতে আসিনি রে, ব্রাহ্মণ মানুষ ছিল, অবঘাতে মরে ব্রহ্মদত্তি হয়েছি, বেশ কিছু শক্তিও পেয়েছি।
জীবিত কালের জানা অজানা অনেক কিছুই এখন আমার কাছে পরিষ্কার। যখন জানতে পারলাম তুই বনে আছিস, তখন তোর খোঁজ নিতে এলাম। সত্যি বলছেন ঠাকুর মশাই? আপনি আপনি ভূত হয়ে আমাকে মারতে আসেননি? না রে, এই দেখ পইতা ছুঁয়ে বলছি। ভূতেরও পইতে থাকে? ব্রহ্মদত্তির থাকে। তা কেমন আছিস চারু? আর কেমন আছিস? আপনার ফুলে ঢোল হয়ে যাওয়া শরীরটা পুকুরের জলে ভাসতে দেখার পর থেকে পালিয়ে বেড়াচ্ছি। মরতে আমি চাই না ঠাকুর মশাই, তবে পুকুরের জলের সেই শয়তানটা আমাকে ছাড়বে না, আমি জানি আমাকে ছাড়বে না। মরতে কি আমিও চেয়েছিলাম রে চারু, কিন্তু আপনি ওই পুকুরের জলে ডুবলেন কিভাবে? সে অনেক কথা। সেদিন ভর সন্ধ্যেবেলা চারদিকে সবে দিনের আলো মুছেছে, এমন সময় আমার ঘরের দরজায় টোকা পড়ল। আমি হাতে জ্বলন্ত বাতিটা নিয়ে দরজা খুললাম। দেখি এক মেয়ে মানুষ সদর দরজার ওপাশে দাঁড়িয়ে, পরনে জড়ি দেওয়া লাল রঙা বেশ দামি শাড়ি, ঘোমটা টেনে রেখেছে বুক অবধি, মুখ দেখার কোনো সম্ভাবনা নেই, হাত দুটি পর্যন্ত আঁচলে ঢাকা, শাড়ির ঝুলে পা দুটিও নজরে পড়ল না। তবে দেখলেই বোঝা যায় বেশ সম্ভ্রান্ত পরিবারের বউ। বয়সও যে অল্প, তা তার দাঁড়ানোর কৌশল দেখলেই অনুমান করা যায়। সে একাই এসেছে। আমি আপাদ মস্তক একবার চেয়ে নিয়ে প্রশ্ন করলাম, তোমাকে তো ওই গাঁয়ের মানুষ বলে মনে হচ্ছে না, তা কি চাই মা? মেয়েটি ঘোমটার আড়াল থেকে বলল, অনেক দূর থেকে আসছি, বড় বিপদে পড়েছি ঠাকুর মশাই। মেয়ে মানুষের বিপদে পড়ার কথা শুনলে এমনিতেই মনটা আলগা হয়ে যায়। তা আমি জিজ্ঞেস করলাম, কি বিপদ মা? আমাকে বলতে পারো, কোনো ভয় নেই। আপনি ছাড়া কেউ আমার বিপদ কাটাতে পারবে না, আর সেই জন্যই তো আপনার কাছে আসা ঠাকুর মশাই। তা বেশ তো, ভরসাই যখন করছো, বলতে আপত্তি কি? গত 7 দিন ধরে আমার পিতৃদেব স্বপ্নে দেখা দিচ্ছেন, আর বলছেন তিনি নাকি পরলোকে অনেক কষ্টে আছেন। অতি শীঘ্রই তাকে এই কষ্ট থেকে মুক্তি প্রদান করে আমি যেন তাকে মর্তে ফিরিয়ে আনি। পিতৃদেবের পরলোকের কষ্ট লাঘব করার উপায় আছে, কিন্তু মর্তে তাকে ফিরিয়ে আনার বিদ্যে তো আমার জানা নেই মা। আপনি কেবল কষ্ট লাঘবের ব্যবস্থা করে দিন। আর ফিরিয়ে আনার বিষয়টা? আমি 7 মাসের পোয়াতি। আমি নিশ্চিত আমার পিতৃদেব আমার গর্ভে দেহ ধারণ করেছেন। কেবল পরলোক বাধার কারণেই কার্য বিলম্ব হচ্ছে। সে কষ্ট আপনি কাটিয়ে দিলে তার আত্মা আমার গর্ভে প্রবেশ করবে। জগতে পুনর্জন্মর অনেক নজির রয়েছে। মেয়েটি সেরকম কিছুর ইঙ্গিত পেয়ে থাকলে আশ্চর্য হওয়ার কিছুই নেই। এদিকে আমার বাবার রেখে যাওয়া পুঁথিপত্র ঘেটে জমপুকুর ব্রতর পালনীয় বিষয়টা আমার করায়ত্ত ছিল, আর সে দিয়ে যে পূর্বপুরুষের পরলোকের কষ্ট লাঘব করা যায় সে কথা তোমায় আগেও বলেছি।
এই কথা মেয়েটিকে জানাতেই সে রাজি হয়ে গেল। আমিও সঙ্গে সঙ্গে পাঁজি দেখে এই ব্রত পালনের প্রশস্ত সময় উল্লেখ করলাম যে আগামীকালই এই ক্রিয়াকর্মের আয়োজন করা যেতে পারে। এতেও রাজি হলো মেয়েটি। এরপর প্রয়োজনীয় উপকরণের তালিকা প্রস্তুত করলাম এবং সেটি মেয়েটির হাতে তুলেও দিলাম। তালিকাটি হাতে নেওয়ার সময় এই প্রথম মেয়েটির অঙ্গ নজরে পড়ল। একেবারে ধবধবে সাদা হাত, শরীরে কোনোদিন সূর্যালোক পড়েনি বোধহয়। এবারে মেয়েটি আমার উপযুক্ত দর্শনী প্রদানের আশ্বাস দিয়ে আমাকে একটি শর্ত দিল। কি শর্ত ঠাকুর মশাই? ব্রত পালনে তার সহমত থাকলেও সে চায় কেউ যেন এই ব্রত পালনের সম্বন্ধে কিচ্ছুটি না জানে। কেন? কারণ হিসেবে সে জানালো পরিবারের কেউ এসবের প্রতি আস্থা রাখেন না। তাই এই ব্রত পালনের বিষয়টা জানাজানি হলে অশান্তি বাড়বে। মেয়েটির অসহায়ত্বের কথা বিবেচনা করে আমি ক্রিয়াকর্মের বিষয়টা গোপনে পালনের শর্তে রাজি হয়ে গেলাম। কিন্তু এ কার্যে যে নিজ ভূমিতে একটি পুকুর খননের বিধান আছে সেটা জানবার পর মেয়েটি জানালো যে সে ব্যবস্থাও হয়ে যাবে। তার অন্য স্থানে একটি ভূমি রয়েছে যার মালিকানা তার নিজের। এই অবধি কথা বলে সে জানালো কাল সমস্ত দিন ধরে পূজার আয়োজন করে ঠিক এই সময় আমাকে সে নিতে আসবে। এরপর সে নুপুরের ধ্বনি তুলে উল্টো পথে হাঁটা দিলে আমি ডেকে জিজ্ঞেস করলাম, আধারে একা যেতে পারবে তো মা? মেয়েটি মাথা নাড়িয়ে তার উত্তর জানিয়ে পায়ে নুপুরের বল তুলল। আমিও পরদিন সকাল থেকে বাবার পুঁথিপত্র দেখে পূজার নিয়ম পদ্ধতিগুলি একবার জ্বালিয়ে নিলাম। আসলে এই ব্রত তো আর সচরাচর কেউ করে না, তাই পূজা কৌশল মনে থাকার কথাও নয়। পরদিন সে এলো? এলো তো বটেই। একেবারে ভর সন্ধেবেলা পায়ে রুনুছুনু শব্দ তুলে এলো। বেশভূষা আচরণ আগের দিনের মতোই, এমনকি গতদিনের লাল শাড়িটাই সে পরে এসেছে। তবে এবার আর বেশি কথা হলো না। আমি কেবল জিজ্ঞেস করলাম, আগের দিন বলেছিলে অনেক দূর থেকে এসেছ, তা এতটা পথ আধারে যাবে কি সে মা? সুবর্ণা জবাব দিল, পায়ে হেঁটে। কিন্তু তাতে তো অর্ধেক রাত যাবে। তার চেয়ে ঘোষপাড়া অবধি হেঁটে চলো, এরপর একটা গরুর গাড়ি করে নেব। হ্যাঁ, কি বলো? এর জন্য তোমাকে আলাদা পয়সা দিতে হবে না। সুবর্ণা সম্মতি দিল। তারপর আমি আলো হাতে সামনে এগিয়ে চললাম, আর পিছনে নুপুরের ছন্দ উঠে চলল। পথে কারোর সঙ্গে দেখা হলো না। এরপর বংশীধরের বাঁশ বাগানটা পেরিয়ে যদু হালদারের ধানের গোলা সবে মাত্র পেরিয়েছি, দেখি পিছন থেকে আর নুপুরের ধ্বনি কানে আসছে না। মেয়ে মানুষ পিছিয়ে পড়ল কিনা ভেবে ফেলে আসা পথে পুনরায় হাঁটা দিলাম। অনেকখানি পিছিয়েও তার দেখা পেলাম না। ভারী চিন্তা হলো,
অন্ধকারে কতদূর আর দেখা যায়। মাথা ঘুরিয়ে এদিক ওদিক খুঁজতে লাগলাম। এরপর চাঁদের আলোয় দূরে কিছু একটা ঝিকমিক করতে দেখলাম। বুঝলাম সুবর্ণার জড়ি বসানো শাড়ি চন্দ্রালোকে ঝকমক করছে। দ্রুত সেই দিকেই পা চালালাম। কাছে পৌঁছে আমার অনুমান সত্য হলো, ওটা সুবর্ণাই উল্টো ভাবে দাঁড়িয়ে আছে। আমি আলোটা উপরে তুলে ডাক দিলাম, মা সুবর্ণা, এখানে দাঁড়িয়ে কেন মা? চলো, অনেক কাজ বাকি তো। আমার কথা ভুরোতেই সুবর্ণা ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। তারপর এক হাতে ঝট করে ওর ঘুমটা সরিয়ে ফেললো মাথা থেকে। ওর মুখের দিকে চাইতেই আমার হাতে ধরা আলোটা সামান্য কেঁপে চললো থর থর করে। কি দেখছি আমি? ঘুমটার নিচে একটা পচা গলা মেয়ের মুখ হিংস্র ভাবে চেয়ে আছে আমার দিকে। দুটো চোখ যেন অন্ধকারে ঢাকা, মুখের মাংস স্থানে স্থানে ঘষে হাড় বেরিয়ে আছে, চোয়ালে সারিবদ্ধ তীক্ষ্ণ দাঁত। বিভীষিকাময় দৃশ্যটা যখন আমার শরীর সম্পূর্ণ নিশ্চল করে তুলেছে, আমি বেশ ভারিত চোখ নিয়ে দেখলাম অদ্ভুত চেহারার মেয়েটি ওর আঁচলের তলা থেকে বের করে আনলো সেই ভ্রূণ যেটা আমি ছিপে গেঁথে তুলেছিলাম। তবে মাংসের দলার মতো দেহটা এখন রক্তাক্ত আর স্থির। আমার বুকের ভিতর ঝড় উঠেছে। আচমকা ওর চোখ দুটো দপ করে জ্বলে উঠল আর ভয়ঙ্কর গলায় সে বলল, মধু, এবার তুই মরবি। আমার গর্ভের সন্তান নষ্ট করেছিস তুই। আতঙ্কে আমার হাত থেকে বাতিটা পুড়ে নিভে গেল। আমি পালাবার চেষ্টা করলে দেখলাম একজোড়া হাত আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। আমি সোজা গিয়ে পড়লাম জলের মধ্যে। জল থেকে ওঠার চেষ্টা করেও নিজেকে রক্ষা করতে পারলাম না, কারণ দুটো হাত আমাকে জলের তলায় টেনে রেখেছিল। অল্প অল্প করে শরীরের ভিতর জল ঢোকার শব্দ পাচ্ছিলাম। তারপর আমার আর কিছু মনে নেই। দেহ সৎকারের পর এই ব্রহ্মদত্তি দশা প্রাপ্ত হলো। মধু ভট্টাচার্যের জীবন নাশের ভয়ানক অভিজ্ঞতা শোনার পর চারু খানিকক্ষণ নির্বাক হয়ে বসে রইল। ওর নড়বার শক্তি পর্যন্ত নেই। সমস্ত শরীর যেন পাথর হয়ে গেছে। চোখের পলক ফেলতে গিয়েও যেন কষ্ট হচ্ছে। খটখটে শুকনো গলায় ঢোক গিলতে গিয়েও একবার ব্যথা অনুভব করল। আমি আমি বাঁচতে চাই ঠাকুর মশাই, কিন্তু আমি এখন বেশ বুঝতে পারছি সে আমাকেও মারবে, কারণ আপনার অপরাধের সঙ্গী ছিলাম আমিও। সে আপনাকে সুবর্ণা সেজে মেরেছে আর আমাকে মারবে। আমাকে মারবে জটি পাগলির ছদ্মবেশে।
তুমি ভুল ভাবছো চারু। জটি পাগলি কোনো শয়তানি শক্তি নয়, বরং ও তোমার রক্ষক। রক্ষক? কিভাবে? তুমি যতক্ষণ এই জঙ্গলে থাকবে ওই ভূতনি তোমার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ জটি পাগলি কোনো অশুভ শক্তি নয়, ও আসলে একজন যক্ষিণী। হ্যাঁ, যক্ষিণী? সে আবার কি? রহস্য আবৃত এই জগতের অনেক শক্তির মধ্যে যক্ষিণীও এক প্রকার অলৌকিক শক্তি। এরা পৃথিবীতে গচ্ছিত দেবত্ব ধন সম্পদের রক্ষা করে। সেদিন পুকুর পাড়ে বসে তোমায় এ গায়ের নামের উৎস সম্পর্কে যে কাহিনী শুনিয়েছিলাম সেটা মনে আছে তো? হ্যাঁ ঠাকুরমশাই, হ্যাঁ, সেই কুবেরের রথ থেকে ধনরত্ন মাটিতে পড়ার ঘটনাটা তো? হ্যাঁ, এই জটি পাগলি হলো সেই যক্ষিণী যাকে কুবের রত্ন পাহারার জন্য পাঠিয়েছে। যতক্ষণ না সেই দেবতার ধন উদ্ধার হচ্ছে ততক্ষণ এই যক্ষিণী এখানে স্থায়ী হবে। এরা অসন্তুষ্ট হলে ভূত প্রেতের থেকেও মারাত্মক হয়ে ওঠে এবং মানুষের ক্ষতি করে। তবে ওদের সন্তুষ্টি ভাব বজায় থাকলে অনেক অনেক কিছু পাওয়া যায়। তুমি যেহেতু ধনের লোভে বনে আসনি, তাই ওর তোমার প্রতি কোনো আক্রোশ নেই। এদের আশ্চর্য রকমের দৈব শক্তিও থাকে। কথাগুলো বলতে বলতে ব্রহ্মদত্তিরূপী মধু ভট্টাচ থমকে দাঁড়িয়ে পড়ে দূরে তাকালো। একটা জ্বলন্ত মশালের কিছুটা অংশ নজরে আসছে। আমি আসি রে চারু, আর এখানে থাকা আমার পক্ষে সম্ভব হবে না। একটা অদৃশ্য শক্তির তেজ আমাকে সরে পড়বার ইঙ্গিত দিচ্ছে। কথা শেষ করে মধু ভট্টাচ দপ করে নিভে যাওয়া আলোক শিখার মতো ফুরিয়ে গেল। চারু দূরে তাকিয়ে দেখল একটা জ্বলন্ত অগ্নিশলাকা ওর দিকেই এগিয়ে আসছে। রাত এখনো কিছুটা বাকি। মাথার ওপরে স্ফটিকের মতো নক্ষত্ররা আলো ছড়াচ্ছে। জ্বলন্ত মশাল ধীরে ধীরে এগিয়ে আসতে থাকলো চারুর দিকে। ধকধকে ঊর্ধ্বমুখী অগ্নিশলাকা যত চারুর দিকে এগোচ্ছে, চারুর হারানো আত্মবিশ্বাস একটু একটু করে ফেরত আসছে। এই বনের ভেতর বেরিয়ে পড়ার কল্পনা ওর মনের ভেতরটা রাঙিয়ে দিয়ে যাচ্ছে। কিন্তু অগ্নিদণ্ড ওর সম্মুখে উপস্থিত হলে ওর কল্পনাতে ছেদ পড়ল। তবে ও হতাশ হল না মোটেও, কারণ ওর সম্মুখে জ্বলন্ত মশাল হাতে দাঁড়িয়ে রয়েছে জটি পাগলি। জটি পাগলি নাক কুঁচকে বাতাসের গন্ধ শুকল। তারপর নিজের মনে বলল, বাতাসে মৃত্যুর ঘ্রাণ। এখানে কে এসেছিল? আগে মধু ভট্টাচ। ওর তো ভূত প্রাপ্তি ঘটেছে। আমার চৌহদ্দির মধ্যে ঢোকে কোন সাহসে? ও আমার সঙ্গে দেখা করতে এসেছিল মা। হ্যাঁ, ওই তো সর্বনাশটা করেছে। ওর সাথেই তো মাছ ধরতে বসেছিলি জমিদার নারায়ণ রায়ের জমপুকুরে। হ্যাঁ মা, ও জমের নামে উৎসর্গীকৃত পুকুর। ও মানুষের নিত্য কাজের জন্য নয়। এই কথা নারায়ণ রায়ও বুঝেনি অর্থের অহংকারে। আর আর তোরাও বুঝিসনি। কিন্তু মা, আমরা তো কারো ক্ষতি করিনি কোনোদিন। তাহলে ওই শয়তান আমাদের পেছনে পড়লো কেন? ওই পুকুর
মৃত্যুর ফাঁদ, যা নিজের হাতে তৈরি করেছিল জমিদার। জমপুকুর পূজার বিধান অনুযায়ী বাড়ির উঠোনে কেবলমাত্র ব্রত পালনের জন্য গর্ত করে পুকুরের অনুরূপ জলাশয় নির্মাণ করা হয়, এবং তা কেবল পূজার জন্যই। পূজা মিটে গেলে সে পুকুরের আর কোনো অস্তিত্ব থাকে না। কিন্তু নারায়ণ রায় নিজের অর্থের গরিমার কারণে বিরাট পুকুর খনন করল। তাতে ব্রত পালন হলো, এই অবধি ঠিক আছে। যখন সে জলাশয় নিত্য ব্যবহার্য কাজে ব্যবহৃত হতে থাকলো, ওর জল অপবিত্র হলো। তার দেবত্ব ভাব চলে গেল। যমের নামে উৎসর্গীকৃত জলাশয় অশুদ্ধি করার স্পর্ধা কার আছে? শেষে যম রুষ্ট হলেন এবং ওই জলাশয়ে মৃত্যুর অভিশাপ হয়ে বিরাজ করলেন। এই অভিশাপ কেড়ে নিল নারায়ণ রায়ের স্ত্রীর প্রাণ। স্নান করতে নেমে পাহড়কে জলের তলায় চলে গিয়েছিল সে। মরবার সময় 7 মাসের পুয়াতি ছিল। এখন ওই পুকুরে অশুভ আত্মা রূপে ওদের বাস। ওদের তোরা বিরক্ত করেছিস, এখন তোদের সামলায় কে? সর্বনাশ! না জেনে বিরাট ভুল করে ফেলেছি। মধুপট্টাজ গাঁয়ের এত খবরটা তো এদিকে জলের তলায় ডুবে যাওয়া জমিদার পত্নীর খবরটা রাখেনে। আচ্ছা মা, এসব আপনি জানলেন কি করে? দেখবি কি করে? বলে জটি পাগলি হাতের মশালটা মাটিতে ছুঁড়ে ফেলে দিল। আগুনটা দপ করে নিভে যেতেই আলো কমে চারপাশটা ছোট হয়ে এলো। এবারে জটি পাগলি চারুর চুলের মুঠি ধরে ওকে টেনে নিয়ে যেতে যেতে বলল, চল চল, দেখবি কি করে আমি সব জানলাম। ও মাথার চুল ধরেছি বলে খুব ব্যথা পাচ্ছিস না? হ্যাঁ, খুব কষ্ট। ওদিকে মায়ের সামনে তার সন্তানকে বড়শিতে যখন গেঁথে তুললি, তখন মায়ের বুকটা কেমন ফেটে গিয়েছিল, ভাবতে পারছিস? হ্যাঁ, হোক সে ভূত, তবুও তো মা। কিন্তু মা, আমরা তো জেনে বুঝে ও কাজ করিনি। না জেনে অপকর্ম করলে বুঝি কোনো ক্ষতি হয় না? হ্যাঁ, গায়ের কোনো লোক ও পুকুরের ধারে কাছে যায় না। ও পুকুর সম্বন্ধে অনেক রটনা আছে। জমিদারের স্ত্রী ছাড়াও ওই জলে অনেকেই ডুবে মরেছে। এসব জেনেও তোরা ওখানে মাছ ধরতে গিয়েছিলি কেন? ঠাকুর মশাই জানলেও ওই পুকুর সম্বন্ধে আমি তেমন কিছু জানতাম না মা। কেবল জানতাম ওই পুকুরটা পরিত্যক্ত। আমার ভুল হয়ে গেছে মা, আমার বড় ভুল হয়ে গেছে মা। ক্ষমার অযোগ্য ভুল। আয় এবার দেখ তোদের ভুলের বহর কতখানি। বলে জটি পাগলি চারু চুলের মুঠির সঙ্গে জুড়ে থাকা মুঠিবদ্ধ হাতটা ধরে একটা হ্যাঁচকা টান দিয়ে ওকে ঠেলে ফেলে দিল সামনের দিকে। চারু এবারে টাল সামলাতে না পেরে মুখ থুবড়ে পড়ল জলের মধ্যে। তারপর নিজেকে সামলে কোমর অবধি জলের মধ্যে দাঁড়িয়ে হতবাক হয়ে গেল সে। চোখে মুখে বিস্ময়, আশ্চর্য ভাবটা ওর ভেতর থেকে কিছুতেই কাটছে না। জটি পাগলি উচ্চ কণ্ঠে হেসে বলল, কি ভাবছিস চারু? চারু নিজের অবাক ভাবটা কাটিয়ে
জিজ্ঞেস করলো, এখানে এখানে জল কি করে এলো মা? জল কি রে? ওটা তো পুকুর, নারায়ণ রায়ের পুকুর। কিন্তু সেটা এখানে এলো কি করে? আমি আমি সমস্ত বন খুঁজে বাইরে বেরোনোর হদিশ পাইনি। সব আছে, তোর আশেপাশে আছে। গায়ের মানুষজন, পুকুর, পথ সব তোর আশেপাশেই আছে। কেবল আমার সৃষ্ট মায়ার স্তরের কারণে কিছুই তোর নজরে পড়ছে না। তবে এখন অবাকের কি দেখলি? একবার জলে ডুবে দেখ, তবে তো জানবি সব। যা আরো একটু গভীর জলে ডুবে দেখ। না মা, না, আমার ভীষণ ভয় করছে মা। এই কালো জলে আমি ডুবতে পারবো না। আমি ঢাকায় তোলো মা, আমার খুব ভয় করছে। একদমই না, মাথা ডোবা জলের মধ্যে বলছি। ডোবা, নইলে তোকে জলে ডুবিয়ে মারবো। আমি পারবো না মা, আমার ভয় করছে, আমার ভয় করছে। হাত পা কেমন অবশ হয়ে আসছে। আমি ডাঙায় উঠছি। এই উঠবি না ডাঙায়, তোকে মেরে ফেলবো বলছি। জলে ডুব। তবে রে দাঁড়া, দেখাচ্ছি মজা। বলে জটি পাগলি জলে পা রাখল। অমনি জলের মধ্যে একটা আলোর আভা ফুটে উঠল। জটি পাগলি যেখানে যেখানে পা রাখছে সেই জায়গায় আলোর বৃত্ত সৃষ্টি হচ্ছে, আর সেই আলোক ছটায় চারু মুখ হাঁ করে দেখল জটি পাগলি জলের ওপরে পা ফেলে ফেলে ওর দিকে এগিয়ে আসছে। ওর সমস্ত শরীরটা জলের ওপরে দাঁড়িয়ে রয়েছে। চারুর চতুর্দিকে মিশমিশে কালো জল, মাথার উপরে নক্ষত্রপুঞ্জের ক্ষুদ্র ক্ষুদ্র আলো, দূরে দূরে গাছেদের অন্ধকারের স্তূপ। এরই মাঝে জলের ওপরে দাঁড়িয়ে অদ্ভুত দৈব আলোর সৃষ্টি করছে জটি পাগলি। এই অলৌকিক দৃশ্যের ঘোর চারু কাটল যখন জটি পাগলি ওর মাথাটা ধরে ঠেলে জলের মধ্যে ডুবিয়ে দিল। জলের মধ্যে প্রবেশ করেও চারু জটি পাগলির কথা স্পষ্ট শুনতে পেল। চোখ খোল চারু, সামনে থাকা। চারু চোখ খুলে তাকালো। জলের উপরিভাগের আলোক ছটা জলের তলাকেও সমানভাবে আলোকিত করে তুলেছে। আর সেই আলোয় যে দৃশ্য চারুর নজরে পড়ল তাতে ওর চোখ ফেটে বাইরে বেরিয়ে এলো। ও দেখল একটি সুন্দরী শালঙ্কারা সুসজ্জিতা নারী পুকুরের তলায় শুয়ে রয়েছে, আর তার নাভি থেকে একটা দীর্ঘকায় নাড়ি বার হয়ে জুড়ে রয়েছে জলের মধ্যে ভাসমান একটি ভ্রূণের সঙ্গে। সেই ভ্রূণ মাছের মতো সাঁতরে জলময় খেলা করে বেড়াচ্ছে। কিন্তু যেই মুহূর্তে সুন্দরী নারীটি চারুকে জলের মধ্যে দেখতে পেল, পরক্ষণেই দৃশ্যের বদল ঘটল। মেয়েটির প্রসন্ন মুখটা বদলে গেল কুৎসিত ভয়ঙ্কর এক মুখে। এরপর সে দাঁত ও নখ প্রসারিত করে ছুটে এগিয়ে আসতে লাগলো চারুর দিকে। চারু ভয়ে ছটপট করে উঠলে জটি পাগলি ওর ঘাড় ধরে জলের ওপরে তুলে ওকে ছুঁড়ে ফেলল ডাঙায়। অনেক কাল অতিবাহিত করেছিস ওই জলের তলায়, এবার তোদের মুক্তির সময় এসেছে। কথা শেষ করে জলের তলায় লাফিয়ে পড়ল জটি পাগলি। চারু পুকুর পাড়ে বসে হাঁপাতে লাগল। শরীর মন থেকে আতঙ্ক এখনো যায়নি ওর। নাক মুখ দিয়ে বাতাস থেকে অধিক পরিমাণ শ্বাস টেনে ও যখন স্বাভাবিক হলো, ওর খেয়াল হলো জটি পাগলি তো জলের ওপরে উঠে আসেনি। বেশ অনেকক্ষণ হয়েছে তার দেখা নেই। এমনকি জলে কোনো আলোড়নও নেই, কেবল আলোর আভাটা জলময় খেলা করছে। ও জলের ওপর থেকে কয়েকবার ডাক দিল, মা, কোথায় গেলে মা? আমার ভয় করছে মা। জল থেকে উঠে এসো মা, জল থেকে উঠে এসো মা। শীতল বাতাসে কথাগুলো ভেসে গেলেও জটি পাগলির কোনো সাড়া নেই।
ভয়ে চারুর বুকটা দুমড়ে মুচড়ে গেল। তবে কি সেই জলের তলার শয়তানটা জটি পাগলিকেও শেষ করে দিল? কথাটা মনের ভেতর জড়ো হতেই ও ঝটপট নেমে পড়ল জলে। তারপর জলে মাথা ডুবিয়ে দেখল জলের তলায় ধ্যানস্থ অবস্থায় বসে রয়েছে জটি পাগলি। তার মাথার জটগুলো চারিপাশে সাপের মতো সাঁতরে চলেছে। পুকুর তলায় চারুর যতদূর দৃষ্টি যাচ্ছে কোথাও সেই মা আর তার অপুষ্ট সন্তানের পচা গলা বিভৎস দেহের দেখা নেই। তার বদলে যেখানে সেই মেয়েটি শুয়েছিল ঠিক সেখানে পাঁকের তলা থেকে একটা মৃণাল উঠে গিয়ে ওপরে প্রস্ফুটিত পদ্মের সঙ্গে জুড়ে রয়েছে, ঠিক যেমনভাবে মাতৃগর্ভে ভ্রূণ জুড়ে থাকে মায়ের নাড়ির সঙ্গে। জন্মালে মরতে হয় এ কথা চিরন্তন, কিন্তু যেসব প্রাণ পৃথিবীর আলো দেখার আগেই অন্ধকারে তলিয়ে যায় তাদের নিঃশেষ হয়ে যাওয়াকে কি কেবল মৃত্যু বলা চলে? আজ গল্প পাঠে আমার সঙ্গে ছিল তমাল কাব্যশ্রী